নমস্কার, গল্পগুচ্ছ সাথে অর্পিতার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটি গল্পের সাথে। তাহলে চলুন শোনা যাক আজকের গল্প গজেন্দ্র কুমার মিত্রের লেখা নজর। গল্পটি বলার সময় আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আর হ্যাঁ, গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, সাবস্ক্রাইব ও একটি ছোট্ট কমেন্ট করতে ভুলবেন না। গজেন্দ্র কুমার মিত্র। প্রত্যক্ষ সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্র জন্ম হয় 1908 সালে 8ই নভেম্বর কলকাতা শহরে। বাংলা সাহিত্য জগতে তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। উপন্যাস, গল্প, কবিতা, অনুবাদ সর্বত্রই তিনি ছিলেন সমান সাবলীল। গজেন্দ্র কুমার মিত্র ভূষিত হয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কারে। আজকের গল্পটি নেওয়া হয়েছে গজেন্দ্র কুমার মিত্রের অলৌকিক সমগ্র এই বইটি থেকে। তাহলে চলুন শোনা যাক আজকের গল্প নজর। খুব একটা বেশি দিনের কথা নয়, গত মহাযুদ্ধের আমল সেটা। দেশ ভাগ হওয়ার ঠিক আগেই এ কাহিনী শেষ। যে শিশুর কথা বলছি সে আজ পূর্ণ যুবক, পড়াশোনা শেষ করে চাকরিতে ঢুকেছে। ঘটনার 16 আনাই প্রায় সত্য, শুধু নামধামগুলো পাল্টানো হয়েছে, পাল্টানো উচিত বলে। পূর্ববঙ্গের বাড়ি সম্বন্ধে যাদের ধারণা আছে তারাই জানেন, পাঁচিল ঘেরা ঘন সম্বন্ধ বাড়ি ওদিকে বড় একটা হতো না। কোঠা বাড়ির কথা আলাদা। যাদের মাটির ঘর, অনেক সম্পূর্ণ ব্যক্তিও মাটির ঘরে থাকতেন। কেউ কেউ বা বন্যার জন্য থাকতে বাধ্য হতেন। ছিটে বাঁশের দেওয়ালে মাটি ধরানো, কোথাও বা এমনি বাঁশের ফ্রেমে সাধারণ মাটির দেওয়াল, কোথাও বা ছিটে বেড়া, শুধু মাটি নেই। অনেক জায়গা নিয়ে তাদের ভিটে গড়ে উঠত, খেয়াল খুশি মতো ছড়ানো, দাওয়া উঁচু বড় বড় ঘর, একটা বা এক জোড়া এক জায়গায়। রান্নাঘরও তাই, ছাড়া ছাড়া, গায়ে গায়ে লাগানো নয় কোনোটার সঙ্গে। পাঁচিলের বালাই নেই, শুধু বসবাসের ঘরগুলোর সংলগ্ন জমিটা নিকোনো সাফ করা থাকতো। ঘাস বা আগাছা জন্মাতে দেওয়া হতো না, সেইটাকে উঠোন বলতো। শহরে বা বড় শহরে উপকণ্ঠে যারা থাকেন, উঠোন বলতে তারা যা বোঝেন এ তার ধারে কাছেও যায় না। আসলে এটাকে উঠোনও বলা যায়, চলন বা চলাচলের রাস্তাও বলা যায়। রাস্তা হিসেবে একটু বেশি চওড়া এই যা, কারণ এরই একটা অংশ নির্বাধায় পুকুর পর্যন্ত চলে গেছে। গৃহবিশেষে একাধিক পুকুর, কোনোটা বা গেছে পিছনে সুপুরি নারকেলের বাগান পর্যন্ত। সেই একেবারে শেষে 5-6 বিঘা, যার যেমন জমি, সেই জমি বাগান মিলিয়ে যেটাকে বাস্তু ধরা হয়, তার চারদিকে কারোর হয়তো বাঁশের বেড়া, কারোর বা কাঁটা গাছের, কারোর বা তাও নেই, মাটি কেটে একটু নালার মতো করা আছে সীমানা হিসেবে। যেদিনের কথা বলছি, মুকুল বৌদি সেই রকম একটা চলাচলের রাস্তায়, উঠোনও বলতে পারেন তাকে, বসে ছেলেকে দুধ খাওয়াচ্ছিল। তখন ঠিক সন্ধ্যার মুখটা, চারদিকের বড় বড় গাছের ছায়া বেঁধে আবছা হয়ে এসেছে আলো, অথচ ঠিক আলো জ্বালারও সময় হয়নি। ঝুঁচকিবেলা যাকে বলে এমন একটি সময়। কতকটা সেই আবছায়ার জন্যই ফাঁকায় এসে বসেছিল বৌদি, কিছুটা আলো পাবে বলে। সন্ধে দেখানো হলেও পাড়া গায়ে সেই প্রদীপের আলো ভরসা। দুটো হ্যারিকেন আছে, একটা নিয়ে ছেলেরা পড়াশোনা করে, আর একটা জলে বাইরে চণ্ডী মণ্ডপে। মুকুল বৌদির ভাসুর বসে হিসেবপত্র দেখেন, পাড়ার লোকজন এলে গল্পও করেন। তাছাড়া সন্ধ্যা দেওয়া হলে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়, সেই সন্ধেকালটা না কাটলে নাকি খাওয়াতে নেই। অথচ দেরিও হয়ে গেছে ঢের। কিসের এসেছে অনেক দেরিতে, গায়ে ধুইতে ধুইতে সূর্য পাটে বসে গেছেন। ছেলেটা খিদে চিল চেঁচাচ্ছে। তা সত্ত্বেও শাশুড়ি তিরস্কার করেছিলেন মুকুল বৌদিকে। ও কি গো বৌমা, এই খুশি বেলায় তুমি পথে বসে ছেলেটাকে দুধ খাওয়াচ্ছ? খোলা জায়গা, যাতায়াতের পথ। পথ নয়, 4 রাস্তার মোড় বলাই উচিত। 4টে পথ চারদিকে চলে গেছে। এ কি একটা বসবার জায়গা হলো? এমন সময় কোনো খোলা জায়গাতে খাওয়াতে নেই, অন্নি দেবতার নজর লাগে। অত গা করেনি মুকুল বৌদি। সত্যিই কোনো বিপদ হতে পারে তা ভাবেনি, ভাববার কথাও নয়। এসব ভয় থাকে মানুষের অল্প বয়সে, তবু তখনও কেউ ঠিক বিশ্বাস করতে পারে না। এসবে বিশ্বাস আসে বেশি বয়সে।
যৌবনে ভয় থাকে না, বিশ্বাসও থাকে না। সে বয়সে অপদেবতার অস্তিত্ব একটা পরিহাসের বিষয় মাত্র। এই ঘটনার কয়েকদিন পরে ছেলের সেদিন 1 বছর বয়স পূর্ণ হতে ঠিক 1টি দিন বাকি। মুকুল বৌদি ছেলেকে কোলে করে রাস্তায় এসে দাঁড়িয়েছিল। ঠিক দুপুরবেলা, চড়া রোদ, তবে বৌদি দাঁড়িয়েছিল একটা বড় কাঁঠাল গাছের ছায়ায়। অতটা কড়া রোদ বোঝা যাচ্ছিল না সেখানে। অবশ্য ছায়া না থাকলেই বাকি, রোদ থাকলেও দাঁড়াতে হতো। মুকুল বৌদি দাঁড়িয়েছিল মানিক জেলের খোঁজে, যে বুড়োটা মাছ দিয়ে যায়। আজ 3 দিন তার পাত্তা নেই, ফলে কারোর পেটে মাছ যায়নি কদিন। অসুবিধাটা মুকুলেরই বেশি। ছেলেটা সবে ভাত খেতে শিখেছে, কিন্তু মাছ না হলে এক দানাও ভাত খেতে চায় না। সেই গরজেই একেবারে রাস্তার ধারে এসে দাঁড়িয়েছে। মানিককে দেখতে পেলে 1 কুনকে চাল আর 2 কুনকে খুদ কুবুল করে নিজেদেরই পুকুরে নামাবে একবার। আগে শুধু খুদ দিলেই হতো, এখন আর কেবলমাত্র 2 কুনকো খুদে বড় পুকুরে জাল ফেলতে চায় না। যেদিন দরকার থাকে সেদিন সামান্য বস্তুও দুর্লভ হয়ে ওঠে। বহুক্ষণ দাঁড়িয়েও মানিকের দেখা পাওয়া গেল না সেদিন। ফিরেই আসছে, হঠাৎ একটা মেয়ে ছেলে কোথা থেকে এসে প্রায় পথ জুড়ে দাঁড়িয়ে গেল। আহা, কাদের খোকা গো! বাহ, ভারী সুন্দর খোকা তো। তোমার বুঝি গো মা? এইটে পেতেম না আরও আছে? বাহ, বুক জোড়ানো ধন। ও খোকা বাবু, আমার সঙ্গে যাবে? হ্যাঁ, পেট পুড়ে রসগোল্লা খাওয়াবো। বলতে বলতেই হাত বাড়িয়ে খোকাকে কোলে টেনে নিল সে। ইচ্ছা ছিল না মুকুল বৌদির, যার তার কোলে ছেলে দেওয়া পছন্দ করে না সে বিশেষ। সব মুখে মুখ দিয়ে চুমু খায়, বিশ্রী লাগে ওর। কিন্তু তখন সেই মুহূর্তে ঠিক বাধাও দিতে পারল না। স্বভাবতই ছেলে মেয়েকে সুন্দর বললে মা একটু গলে যায়, আর দিনে দুপুরে পাড়ার মধ্যে ছেলেকে একবার কোলে করবে, আপত্তিরই বা কী কারণ দেখাবে? বরং না দেওয়াটা অভদ্রতা দেখায়। কেন দিচ্ছি না মুখ ফুটে বলাও তো শক্ত। তবে মেয়ে ছেলেটির জামা কাপড় নেহাত খুব ছোট ঘরের কি ভিখিরির মতো নয়। চেহারায় বেশ একটা শ্রী আছে। মুখটাও কেমন যেন চেনা চেনা লাগছে, কোথাও যেন এর আগে দেখেছে ওকে। সেক্ষেত্রেও যদি কিছু পরে মনে পড়ে যায় যে মেয়ে ছেলেটি ওদের জানাশোনা কিংবা দূর সম্পর্কে আত্মীয় কেউ, তখন লজ্জার সীমা থাকবে না ছেলেকে কোলে দিতে অস্বীকার করলে। অবশ্য মেয়ে ছেলেটি বেশিক্ষণ রইল না। খানিকটা খোকাকে আদর করে চুমুটুমু খেয়ে আবার মায়ের কোলে ফিরিয়ে দিয়ে চলে গেল। সেদিন সন্ধ্যায় খোকার গা গরম হলো। রাত 10টা নাগাদ সে জ্বর উঠল 104 ডিগ্রিতে। গা পুড়ে যেতে লাগলো। ভয় পেয়ে রাত্রে পাড়ার ডাক্তারকে ডেকে আনলো মুকুল বৌদির বর যোগেশদা। কিন্তু ডাক্তারও কিছু বুঝতে পারলেন না। সর্দি নেই, কাশি নেই, টাইফয়েড বা ওই জাতীয় কোনো জ্বর হলে সঙ্গে সঙ্গে এত জ্বর তো বাড়ে না। তবে এটা কিসের জ্বর? কোথাও কেটে কুটে গিয়ে ক্ষতস্থান কি বিষিয়ে গিয়েছিল কোনো রকম? এদিকে জ্বর কিন্তু বেড়েই যাচ্ছে। ভোরের দিকে সদরে লোক পাঠানো হলো হাসপাতালের বড় ডাক্তারের জন্য। সদর খুব বেশি দূর নয়, ওই মাইল 6, তবু খানিকটা নৌকার পথ। ইচ্ছে থাকলেও তাড়াতাড়ি যাওয়া যায় না। ফলে সেখানে পৌঁছে ডাক্তারবাবুকে ধরে নিয়ে আসতে আসতে দুপুর গড়িয়ে গেল। কিন্তু তার অনেক আগেই ছেলেটি মারা গেছে। এর পরেও যোগেশ তার একটি ছেলেই হলো। এই সন্তানটি আরও সুন্দর দেখতে, আরও স্বাস্থ্যবান। বাচ্চাটির যখন 11 মাস বয়স, মুকুল বৌদিকে বাধ্য হয়েই বাপের বাড়ি যেতে হয়েছিল। বাবার অসুস্থতার জন্য সেখানে থাকতে হয়েছিল 1 মাস। মুকুল বৌদির বাপের বাড়িতে 2খানা ঘর। একদিন তারই একটা দালানে বসে ছেলেকে বুকে দুধ খাওয়াচ্ছিলেন। হঠাৎ এক বৃদ্ধ মহিলা ঘরে ঢুকে এলেন। হরেন, কেমন আছে রে? হরেন মুকুল বৌদির বাবার নাম, আর নাম ধরে ডাকছেন যখন তখন নিশ্চয়ই পরিচিত। মুকুল বৌদি চিনতে পারল না ঠিক। এদিকে বৃদ্ধ যে তাদের ভালোই চেনেন তা কথাবার্তাতেই বোঝা গেল। তরু কোথায় গেছে?
সে ভালো আছে তো? মা মা গোপাল মামাদের বাড়ি গেছেন কি একটু কাজে, আপনি ভেতরে এসে বসুন না। না না, আমি যাই। এইটে বুঝি তোর খোকা? বাহ, বেশ খোকা। কি খোকা বাবু, তোমার নাম কি? ছেলে মুকুল বৌদির কোলেই রইল। বৃদ্ধ শুধু গাল টিপে চুমু খেয়ে আদর করে চলে গেলেন। মা ফিরে আসতে মুকুল বৌদি বৃদ্ধার কথা বললেন। বাবার ঘুম ভাঙতে তাকেও, কিন্তু দুজনেরই কেউই চিনতে পারলেন না ভদ্রমহিলাকে। এ গ্রামের তো কেউ নয়। এর ঠিক দুদিন পরে এ ছেলেরও তেমনি জ্বর এলো, সেই প্রচণ্ড গা পুড়ে যাওয়া জ্বর। এ গ্রামে যিনি একমাত্র ডাক্তার, তাকে সেই দিনই কি কারণে পাওয়া গেল না। সে জায়গায় বড় কবিরাজকে ধরে আনলেন হরেনবাবু। খুব বিখ্যাত কবিরাজ, বিস্তর নাম ডাক। কিন্তু ছেলের নাড়ি ধরতেই তার মুখ শুকিয়ে গেল। তিনি হরেনবাবুকে বললেন, আমাদের শাস্ত্রে যেটুকু আছে আমি করছি, কিন্তু এর নাড়ির গতিক আদেও ভালো না। আপনাদের যাতে ক্ষোভ না থাকে সেইভাবে আপনারা চিকিৎসার ব্যবস্থা করুন। অন্য কোনো ডাক্তার ডাকতে চান তো ডাকুন। যা করার সবই করা হলো। সন্ধে নাগাদ একজন কেন, দুজন ডাক্তারই এলেন। যোগেশদারাও এসে পড়লেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। রাত 1টা নাগাদ এ ছেলেও মারা গেল। পরে হিসেব করে দেখা হয়েছিল সেই দিনই ওর 1 বছর পূর্তির দিন, আর একটা দিন বেঁচে থাকলে জন্মদিন পেত। এর পরের ছেলে অর্থাৎ যোগেশ তার তৃতীয় সন্তানটিও যখন ঠিক একইভাবে 1 বছরের হয়ে মারা গেল, তখন সকলেই চঞ্চল হয়ে উঠলেন। ঠিক 1 বছর বয়স হলেই ছেলে মারা যাচ্ছে, আর একই ধরনের জ্বর। এ কী ধরনের লক্ষণ? জ্বর হওয়ার ঠিক আগে একজন অচেনা লোক আদর করে যাচ্ছে। সবটাই স্বাভাবিক দৈবের যোগাযোগ বলে মানতে চাইলেন না তারা। তৃতীয় সন্তানটিকে যোগেশদা নিয়ে বেড়াতে বেরিয়েছিলেন। পথে একটি অল্প বয়সী ফ্রক পরা মেয়ে ছেলেটিকে কোলে তুলে খুব আদর করেছিল। অত অল্প বয়সের মেয়ে বলে কোনো সন্দেহ হয়নি যোগেশদার, কিন্তু এখন মনে হচ্ছে সবই কেমন মিলে যাচ্ছে। কিছু যে একটা করা দরকার সেই বিষয়ে কারোর কোনো সন্দেহ রইল না। সকলেই নানা উপদেশ দিতে লাগলেন। শেষ পর্যন্ত কিন্তু যোগেশদার মামা কামিনীবাবুর পরামর্শটাই সকলের মনে ধরল। কামিনীবাবু বললেন, আমাদের গ্রাম থেকে 3খানা গ্রাম পরে এক তান্ত্রিক সাধক থাকেন, পিশাচ সিদ্ধ, খুব বড় সাধক নাকি। তাকে গিয়ে ধরলে এর প্রতিকার হতে পারে। তিনি নাকি প্রসন্ন হলে দিনকে রাত, রাতকে দিন করে দিতে পারেন। এমন বহু লোকের বহু উপকার করেছেন তিনি, জীবনও রক্ষা করেছেন। আমারই এক সম্বন্ধীকে ঘোর সর্বনাশ থেকে উদ্ধার করেছেন। তবে পয়সার লোভ দেখিয়ে কিছু করানো যাবে না। খেয়াল হলে করবেন, নয়তো একেবারে হাঁকিয়ে দেবেন। খেয়াল হলে নিজেই পয়সা চেয়ে নেবেন, নইলে সেদে কেউ পয়সা দিতে গেলে হয়তো লাথি মেরে বসবেন, নয়তো মুখে থুতু দেবেন। অন্তত একবার চেষ্টা করে দেখা হোক না। এটা সত্যিই যদি কোনো অপদেবতার ব্যাপার হয় তাহলে ওর দ্বারাই সুরাহা হবে। তবে হ্যাঁ, পায়খানার কাপড়ে বা সম্ভব হলে আরও অসুচি অবস্থায় তার কাছে যেতে হবে। ঘোর নোংরার মধ্যে বাস করেন তিনি, কিন্তু তা দেখে ঘৃণা করা চলবে না, বা সে সম্বন্ধে কোনো মন্তব্য করা চলবে না। স্থির হলো যোগেশদা, তার দাদা ক্ষিতীশবাবু আর কামিনীবাবু এই 3 জনে যাবেন সেখানে। দুর্গা বলে একদিন শেষ রাত্রে নৌকা করে রওনা দিলেন ওরা। প্রায় ঘণ্টা 3 যাত্রা করে গন্তব্যে পৌঁছলেন। নদীর ধারেই একটা বিরাট পাঁকুড় গাছের 2টো মোটা শিকড়ের খাঁজে কোনো মতে আটকে থাকা একটা ভাঙা চালাঘর। চারপাশে এত আবর্জনা যে তার দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসে। আর তেমনি সেই লোকটি, বড় বড় চুল, বাঘের মতো নখ, বোধহয় বছর 10-12 চান করেনি। পরনের কাপড় জামা ততই বছর, গায়ে পুরো হয়ে ময়লা জমে আছে।
সবটা জড়িয়ে এমন একটা বদগন্ধ যে কাছে যায় কার সাধ্য। তবু যেতে হলো, প্রণামও করতে হলো। কে জানে কেন তিনি অতি সহজে প্রসন্ন হলেন। সব শুনে বললেন, তোরা যা এগিয়ে, আমি পরে যাব, বাড়ি না দেখে কোনো কথা বলবো না। তা আপনি যে যাবেন তার খরচটা? চাপ, একদম খবরদার। আশ্চর্য ব্যাপার, নৌকাতে এতটা পথ পেরিয়ে সন্ধে নামার আগে বাড়ি ঢোকার মুখেই দেখা হলো সেই তান্ত্রিক সাধক ঘোষাল মশাইয়ের সাথে। বিড়বিড় করে বকতে বকতে আর কি যেন বাতাসে শুঁকতে শুঁকতে যোগেশ দাদের বাড়িতে ঢুকছেন। চোখাচোখি হতে এদের লক্ষ্য করে হা হা করে হেসে উঠলেন। সে হাসির শব্দে এদের সর্বাঙ্গ গায়ে কাঁটা দিয়ে উঠল। গাছপালায় যেসব কাক পাখির দল রাত্রিরের মতো এসে আশ্রয় নিয়েছিল তারাও ভয় পেয়ে আর্তনাদ করে উঠল। ঘোষাল মশাই সেই প্রায় অন্ধকারেই মুকুলকে ভালো করে তাকিয়ে তাকিয়ে দেখলেন। তারপর আশ্চর্য কোমল সুরে বললেন, মা, গুরুজনরা যা বলে তা শুনতে হয়। শাশুড়ির বারণ করেছিল, কথাটা উড়িয়ে দিয়েছিলে, মনে মনে হেসেও ছিলে। সন্ধেবেলা চলাচলের পথে বসে দুধ খাইয়েছিলে কেন বড় ছেলেটাকে? আর জায়গা পাওনি? সকলেই চমকে উঠল। সামান্য একটি তুচ্ছ ভুলের যে এতদূর পরিণাম হতে পারে তা বোধহয় মুকুলের শাশুড়িও ভাবেনি। যোগেশদার মাই প্রথম কথা কইলেন, তার গলায় কান্না। বললেন, তাহলে কি হবে বাবা? আমার বৌমার কোনো ছেলে বাঁচবে না? কে বললে বাঁচবে না? সবটাতেই কথার ডগ কাটিস কেন মাগি? বাঁচবে না তো আমি আছি কি করতে? সব ঠিক করে দেব। এই তো আবার সামনে ছেলে আসছে ওর, এ বাঁচবে। ওর আরও ছেলে মেয়ে হবে, সব বাঁচবে। তবে যা বলে যাচ্ছি ঠিক মতো শুনতে হবে। যতদিন না ছেলের 18 মাস বয়স হচ্ছে ততদিন ছেলেকে কোনো খোলা জায়গায় বসিয়ে খাওয়াবি না। সন্ধ্যের পর ঘরে বার করবি না। আর কোনো অচেনা লোকের কোলে দিবি না। এই যদি শুনে চলতে পারিস তাহলে আর ভয় নেই। এ ছেলে 18 মাস পেরিয়ে গেলে অন্য ছেলে মেয়েও বাঁচবে। কিন্তু বাবা, যদি বিশেষ কারণে বার হতে হয়? নিতান্তই যদি বার হতে হয়, সর্ষের তেলের মশাল জ্বালিয়ে এক হাতে মশাল আর এক হাতে ছেলে নিয়ে বেরোবি। যতক্ষণ বাইরে থাকবি, যার কোলে থাকবে তার হাতে সেই মশাল থাকবে, নিভা চলবে না। ঘোষাল মশাই বাইরের পুকুর পাড়ে বসে পান্তা ভাত আর বাসি মাছের অম্বল খেয়ে চলে গেলেন। যাবার সময় কি ভাগ্যে 1 টাকা চেয়ে নিলেন ক্ষিতীশবাবুর কাছ থেকে। যোগেশদা তাড়াতাড়ি 5 টাকা বার করে দিতে গিয়েছিলেন। সেটা দেখে ঘোষাল মশাই কুৎসিত ভাষায় বলে উঠলেন, তুই মানুষের বাচ্চা না জানোয়ারের? 1 টাকা আর 5 টাকার তফাৎ বুঝিস না? ঘোষাল মশাইয়ের প্রথম কথাটা অচিরেই ফলে গেল অবশ্য। একটি ছেলেই হলো আবার মুকুল বৌদির, আগের মতোই সুন্দর ফুটফুটে ছেলে। তবে তাতে সবার চিন্তা আরও বেড়ে গেল। ঘোষাল মশাইয়ের আশ্বাসবাণী যে সত্য হবে এমন প্রমাণিত হয়নি। এর আগের ছেলেগুলো সুন্দর স্বাস্থ্যবান ছিল, কিন্তু বাঁচিয়ে রাখা যায়নি। এবার কি বাঁচানো যাবে? ঘোষাল মশাইয়ের কি সত্যি সত্যি কোনো শক্তি আছে? জন্মদিন যত কাছে আসে ততই ভয় বাড়তে থাকে সবার। মা বাবা ঠাকুমার তো বটেই, জ্যাঠা জেঠিদেরও কম নয়। কিন্তু ঘোষাল মশাইয়ের প্রভাবেই হোক আর সাবধান থাকার জন্যই হোক, উৎকণ্ঠ রুদ্ধ নিঃশ্বাস প্রতীক্ষার মধ্যে দিয়ে একসময় 1 বছর পূর্ণ হয়ে গেল খোকার। তাও যেন বিশ্বাস হচ্ছিল না সবার। সবাই বারবার পাঁজি ক্যালেন্ডার মিলিয়ে দেখছিলেন। তারপর একটু একটু করে আবার সহজ হতে শুরু করলেন সবাই। অবশ্য ভাড়া একেবারে কাটেনি এটাও ঠিক। ঘোষাল মশাই 18 মাস বা 1.5 বছর সময় বেঁধে দিয়েছেন। 1 বছরের ভয়ঙ্কর সীমানা পেরোলেও 1.5 বছর পর্যন্ত সাবধানে থাকার নির্দেশ আছে।
এর মধ্যে একবার রাত্রে বার করতে হয়েছিল খোকাকে। মুকুল বৌদি তখন বাপের বাড়িতে। যোগেশদার এক জ্যাঠা ভারত ছাড়ো আন্দোলনে জেলে গিয়েছিলেন। দীর্ঘকাল পরে ছাড়া পেয়ে একবার তাদের সঙ্গে দেখা করতে এসেছেন। কিন্তু জ্যাঠামশাই খুব অসুস্থ, অবিলম্বে হাসপাতালে ভর্তি করতে হবে। একদিন দেরি হওয়া মানে মৃত্যুর দিকে এক পা বেশি এগিয়ে যাওয়া। সুতরাং তাকে নিয়ে যাওয়া যায়নি অত দূর। রাত পোহানো পর্যন্ত অপেক্ষা করাও যায়নি, খোকাকেই আনতে হয়েছিল। সেখান থেকে দূরত্ব মাইল চারেকের মতো। খানিকটা পথ নৌকায় ও খানিকটা গরুর গাড়িতে সময় লাগে, কিন্তু সমস্ত পথই হরেনবাবু এক হাতে নাতিকে আর এক হাতে মশাল নিয়ে গিয়েছিলেন, কারুর হাতে দেননি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যে সতর্কতা শিথিল হয়ে আসছে সেটা কেউ টের পায়নি। এমনকি যার সবচেয়ে সজাগ থাকার কথা সেই মুকুল বৌদিও বুঝতে পারেননি কখন ঢিল দিয়েছেন। আর তারই ফলে ঘটল একটা অঘটন। সেদিন বেলা 9টা সাড়ে 9টা হবে। বাড়িতে তখন বিস্তর লোকজন। ঘরের মধ্যে বলেই মুকুল বৌদি দুধ খাওয়াচ্ছিল তার ছেলেকে। 1 বছরের হলেও এখনও ঝিনুকে দুধ খায় খোকা। অঘটনটা প্রথমে কেউ লক্ষ্য করেনি, একান্ত সহজ ও স্বাভাবিক দৃশ্য বলেই লক্ষ্য করেনি। সেই জন্যেই বুড়িটা কখন এসে দাঁড়িয়েছে এবং এক দৃষ্টে চেয়ে আছে ছেলেটার দিকে, সেটা কারো চোখে পড়েনি। এই সময় বাড়িতে নানা কাজে পাড়ার অনেক মহিলারাই আসেন। কেউ ধান ভেঙে দিয়ে যায়, কেউ বা ঘরের কোনো কাজ করতে আসে, কেউ আসে মাছ বেচতে, কেউ মুড়ি ভাজতে, কেউ গোয়ালের কাজ করে, কেউ বা নিজের গরজেই আসে টাকা ধার করতে, তেল ধার করতে, চাল ধার করতে। তাছাড়া অনেকেরই এটা যাতায়াতের পথ। এদের বড় পুকুরে স্নান করতে যায় অনেকে, কেউ চায় পুকুর পাড় থেকে শাক তুলতে। ব্যাপারটা প্রথমে মুকুল বৌদির শাশুড়ির চোখেই পড়ে। বুড়িটির দিকে তাকাতেই বুঝলেন এ মুখ অপরিচিত। এ গ্রামের তো কেউ নয়, ঠিক পাশের কোনো গ্রামেরও নয়। বুড়িটা প্রায় পলকহীন চোখে হাসি হাসি মুখে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখছে মুকুল বৌদি কীভাবে ছেলেকে দুধ খাওয়াচ্ছে। শাশুড়ি আগের ঘটনা শুনেছিলেন। মনটা কু ডেকে উঠতেই তিনি চিৎকার করে উঠলেন, বৌমা সাবধান! সেই চিৎকারে সবাই চমকে উঠল। মুকুল বৌদি ইতস্তত হয়ে শাশুড়ির দৃষ্টি অনুসরণ করে সেই বুড়িকে দেখেই আতঙ্কিত হয়ে উঠলেন। ওই যে ও আবার এসেছে, ও আবার এসেছে, ও আবার এসেছে। সে সভয়ে ছেলেকে বুকে চেপে ধরল, আঁচল দিয়ে ঢাকতে ঢাকতে ভেতরে সরে গিয়ে সশব্দে কপাট দুটো বন্ধ করে দিল। বুড়ি যেন মহা বিরক্ত হলো। কেন, হ্যাঁ কেন? বলি আমি কি নজর দিচ্ছিলাম? হ্যাঁ নজর দিচ্ছিলাম মনে করো নাকি? হ্যাঁ, ছেলেটাকে সরিয়ে নিলে যে, কেন সরালে? ছি ছি ছি, এমন ভাবনা কি আমারে? আমার কাজ কাম তো হয়েই এসেছিল, চলেই তো যাচ্ছিলাম বাছা, এত গন্ডগোলের কি আছে? হ্যাঁ? বিড়বিড় করে বকতে বকতে বুড়িটা আশ্চর্য রকমের ক্ষিপ্র বেগে চলে গেল। সকলেই এত হতচকিত হয়ে গিয়েছিলেন যে সে কে, কোথা থেকে এসেছে এবং কেন এসেছে সেসব প্রশ্ন করার কথা কারোর মনে পড়ল না। সেই দিনই সন্ধ্যায় বাচ্চাটা জ্বর হলো, সেই ভুতুড়ে জ্বর। স্বাভাবিকভাবে সকলের মুখ শুকিয়ে এলো। মুকুল বৌদি ও তার শাশুড়ি কান্নাকাটি শুরু করে দিলেন। সকলেই ধরে নিলেন এই জ্বরের কোনো প্রতিকার সম্ভব নয়। এমনকি ক্ষিতিশদা যখন ডাক্তার ডাকতে উদ্যত হলেন তখন যোগেশদাই তাকে বাধা দিলেন। কি লাভ দাদা, বুঝতেই তো পারছি কি হবে। কিন্তু এবারের জ্বরটা আগের বারের মতো ভয়াবহ ছিল না। ছেলেটাও তেমন বেহুশ হয়ে পড়ল না। ক্ষিতিশদা মনস্থির করে ফেললেন, এবার আর কারোর কথা শুনবো না, সদর থেকে বড় ডাক্তার নিয়ে আসবো, আমার ঘোড়াটা নিয়ে যাব, সদর পৌঁছতে 1 ঘন্টার বেশি সময় লাগবে না, ডাক্তারকে পেলে 10টার মধ্যে নিয়ে চলে আসতে পারবো। ঠিক আছে যাও, জ্বরটা সাংঘাতিক কিছু বাড়েনি, হয়তো একটু আশা আছে।
ভোরের দিকে ঘোড়া চড়ে বাড়ির সীমানা পেরিয়ে রাস্তায় এসে পড়াতেই একটা কাণ্ড ঘটল। ঘোড়াটা হঠাৎ ভয় পেয়ে সামনের পা তুলে চিৎকার করে উঠল। কোনো মতে সামনে নিয়ে ক্ষিতিস্তা তাকিয়ে দেখলেন সামনে মানুষের মতো কি একটা যেন। ঝাপসা আলোয় চোখ সয়ে গেলে দেখলেন ঘোষাল মশাই। তিনি আপন মনে বিড়বিড় করে বকছেন আর ওপর দিকে মুখ তুলে কি যেন শুকছেন। আবার এসেছে, আবার এসেছে, আমি গন্ধ পাচ্ছি, অনর্থ করতে ও আবার এসেছে। আর নয়, এবার আর নয়, এবার আর নয়। ক্ষিতিস্তা ঘোড়া থেকে নেমে তাকে প্রণাম করে বাড়ি নিয়ে এলেন। ঘোষাল মশাই বাড়িতে ঢুকে কুৎসিত ভাষায় সবাইকে তিরস্কার করতে লাগলেন। মরণ হয় না তোদের? তোদের মন কোথায় থাকে? নিজেরা মরবি তো মর না, বাচ্চাটাকে মারবি কেন রে? মন কোথায় থাকে রে শয়তানগুলো? সব কটাকে বেঁধে জুতো পেটা করতে হয়। তবে শুধু বকাবকি নয়, ঘোষাল মশাই অভয় দিলেন। ডাক্তার ডাকতে হবে না, ও বেটাদের কর্ম নয়, ছেলে এমনি ভালো হয়ে যাবে। চরম অনিষ্ট করতে পারেনি, আর 2 মিনিট দেরি হলে তাও হতো, তখন আর কিছুতেই বাঁচানো যেত না রে। যাগে, আমি আছি, ছেলের জ্বর না ছাড়লে যাচ্ছি নে, তোরা চিন্তা করিস না। কিন্তু বাবা, কিভাবে আপনাকে? বাইরের ওই আস্তা করে দেখলাম, আবর্জনা ভর্তি কে যেন একটা পচা মরা কুকুর ফেলে দিয়ে গেছে। বেশ, আমি ওখানেই থাকবো। আমাকে রসুন দিয়ে পচা মাছের তরকারি রেঁধে দিয়ে আসবি ওখানে, আর পান্তা ভাত। কেবল শেষ দিন রাত্রে অতিরিক্ত 2 বোতল দেশি মদ এবং খানিকটা ঝোলছানো পোড়া মাংস চাই। ঠিক 3 দিনে 3 ছেলের জ্বর ছেড়ে গেল। ঘোষাল মশাই বললেন, আর ভয় নেই, এবার যা খুশি করতে পারিস। আর সে আসবে না, অন্তত এ বাড়িতে ঢুকবে না। তবে 18 মাস পূর্ণ হবার আগে এ বাড়ির বাইরে কোথাও যাস না। আর দেরি তো নেই, মোটে 2 মাস, নাই বা গেলি কোথাও। ঘোষাল মশাই সেদিন রাত্রে অন্তর্নিহিত হলেন। পরের দিন ভোরে উঠে আর তাকে দেখা গেল না। যেমন হঠাৎ এসেছিলেন তেমনই হঠাৎ চলে গেলেন। এর মাসখানেক পরে একদিন সেই বুড়িটাকে আবার ওদের বাড়ির সামনের রাস্তায় দেখা গিয়েছিল। যেন কি একটা মতলবে ঘুরে বেড়াচ্ছে। ভেতরে ঢোকার ইচ্ছে আছে, কিন্তু মনে হচ্ছে সাহসে কুলোচ্ছে না। যোগেশদার মাই প্রথম দেখতে পান তাকে, চিনতেও পারেন সঙ্গে সঙ্গে। তিনি চিৎকার করে বাড়ির সবাইকে ডাকেন, সবাই কে কোথায় আছো গো? শিগগিরই সবাই এসো, শিগগিরই এসো গো, ওই শয়তান বুড়ি আবার এসেছে ক্ষতি করতে। কে কোথায় আছো? শিগগিরই এসো। তার চিৎকারে যোগেশদা ক্ষিতিশদা দুজনেই ছুটে আসে। সেদিন বাড়িতে অনেকে এসে পড়েছিল। ক্ষিতিশদার ভাগ্নেরা, কামিনী মামার ছেলেরা, বিস্তর ছোকরা, তারা হৈ হৈ করে বেরিয়ে পড়ল। এরা কেউই চিনত না বুড়িকে, কিন্তু ব্যাপারটা শুনেছিল। যোগেশদা সেদিন দেখেছিল আর চিনতেও পেরেছে। আজ তাকে ধরে উচিত শিক্ষা দেবে। সবাই রাস্তায় বেরিয়ে ছুটতে লাগলো বুড়ির পিছনে। ডাইনিটাকে নিজে হাতে পুড়িয়ে মারবে তারা। ততক্ষণে ছেলের দল বেরিয়ে এসেছে। সবাই মিলে ছুটতে শুরু করলো। বুড়িও ব্যাপারটা বুঝে ছুটতে শুরু করেছে আগেই। সবাই ভেবেছিল বুড়ো মানুষ কতক্ষণ পারবে ওদের সঙ্গে ছুটতে। কিন্তু আশ্চর্য ব্যাপার, গ্রামের অল্প বয়সী খেলাধুলো করা ছেলেগুলো খুব জোরে দৌড়েও বুড়িটাকে ধরতে পারল না। ওরা যত বেশি দৌড়োয় বুড়ি তার অনেক বেশি দৌড়তে থাকে। ছুটতে ছুটতে সবাই গ্রামের শেষ সীমানায় এসে পৌঁছলো। ছুটতে ছুটতে ক্রমশ গ্রামের সীমানায় এসে পড়ল। সামনের দিগন্ত বিস্তৃত মাঠ, ধানের ক্ষেত। কিন্তু সেই সময় একটা অদ্ভুত কাণ্ড ঘটল। মাঠের মাঝামাঝি একটা গাছ ছিল।
সম্ভবত শিমুল গাছ, বিরাট বহুদিনের গাছ। বুড়িটা সেইখানে গিয়ে হঠাৎ সেই প্রকাশ্য দিবালোকে সকলের সামনে চোখে নিমিষে মিলিয়ে গেল। আগের মুহূর্তেও সকলে দেখেছে বুড়িটাকে সেই গাছটা দু হাতে জড়িয়ে ধরতে। মুহূর্তে তার কোনো চিহ্ন দেখা গেল না। ব্যাপারটা দেখে সবাই ভয় পেয়ে গেল। ভয় পাবারই কথা, কিন্তু যোগেশ তাও প্রতিহিংসায় স্থির প্রতিজ্ঞা। সে বলল, এই আমি এখানে আছি, তোরা দুজন থাক, বাকি সব বাড়ি গিয়ে কাঠ খড় আর তেল নিয়ে আয়, গাছটাকে পুড়িয়ে দেবো আজ। সেই মতোই ব্যবস্থা হলো। চারিদিকে কাঠ খড় সাজিয়ে তেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হলো। বিপুল অগ্নিশিখা উঠল গাছটার চারিদিক বয়ে। সে আগুন আর ধোঁয়া দূর দূরান্তের গ্রাম থেকেও দেখা গেল। শয়ে শয়ে লোক ছুটে এলো ব্যাপার কি দেখার জন্য। ডালপালা, শাখা পোশাকা, পত্রপল্লব সব ঝলসে পুড়ে গেল। কিন্তু আশ্চর্য, এই মূল কাণ্ডটা কিছুতেই পুড়ল না, বহু চেষ্টা করেও না। সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করে যোগেশদাকেও হাল ছাড়তে হলো শেষ অবধি। ছালগুলো পুড়ে সাদা ছাই হয়ে গেল। সেই অসহ উত্তাপে কিন্তু কাণ্ডটা যেমন ছিল তেমনই দাঁড়িয়ে রইল। আজও আছে নাকি তেমনই খাড়া দাঁড়িয়ে আছে। সেদিনও একদল এসেছে দেশ থেকে। দেশভাগ হওয়ার বেশ কয়েক বছর পরে তারাও এসে গল্প করেছে। শাখা প্রশাখাহীন নিষ্পত্র সাদা কাণ্ডটা তেমনই আছে আজও, না পচেছে না ঘুণ ধরেছে তাতে। কে জানে আরও কত কাল থাকবে। আজ আমার গল্পটি আমি এখানেই শেষ করছি। আশা করি এই গল্পটি আপনাদের মন ছুঁয়ে গেছে। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন একটি গল্পের সাথে। আমার সঙ্গে এতটা সময় কাটানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।